আজ আমাদের সঙ্গে রয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান। অ্যাডভোকেট ফজলুর রহমান এই সময়ের এক খুবই জনপ্রিয় মানে আমরা অ্যাডভোকেট ফজলুর রহমান আপনার সময়ের জন্য আপনি আমাদের সঙ্গে এসেছেন, সেজন্য আমাদের কৃতজ্ঞতা আপনি জানবেন। ইউনূস সাহেব, আমার সবসময় বলতে ইচ্ছা করে আপনার ইতিহাস আমি যা জানি, আপনার বংশের ইতিহাস, আপনার বংশের একটি লোক মুক্তিযুদ্ধে যায় নাই। জীবনে আপনি কোনোদিন শহীদ মিনারে বিশ্বাস করেন নাই, স্মৃতিসৌধে বিশ্বাস করেন নাই, বাংলা শিক্ষা সাহিত্যে আপনি বিশ্বাস করেন নাই, আপনি কোনোদিন সংগ্রাম আন্দোলনে বিশ্বাস করেন নাই, আপনি কোনোদিন বাঙালির সংস্কৃতি বাঙালির ঐতিহ্যে বিশ্বাস করেন নাই। শুধু টাকা চিনেছেন, গ্রামীণ ব্যাংক, গ্রামীণ টাকা, 1 টাকায় 1.5 টাকা কিভাবে সুদ উপার্জন করা যায়, 33 টাকা বছরে, এইগুলা শিখেছেন বলেই আমার মনে হয়েছে। যে কারণে কালকের যে ভাষণটা ছিল, সেই ভাষণটা ছিল অত্যন্ত নিম্নমানের। সবচেয়ে দুর্ভাগ্যজনক হলে সবাইকে জাতীয় বীর দিবেন যারা শহীদ হয়েছে। ঠিক আছে, আমার কোনো আপত্তি নেই, তাদেরকে জাতীয় বীর দিলে আমার কোনো আপত্তি নাই। কিন্তু যে পুলিশ মারা গেল একদিনে, আমি আজকে দেখলাম একদিনে 600 পুলিশ মারা গেল 5 তারিখে, এবং 6 তারিখে 24 ঘন্টায় 600 পুলিশ মারা গেল। এদের কি হবে? এরা জাতীয় বীর নাই বা হলো? এরা যে খুন হলো, সেই খুনের কি বিচার হবে কিনা? কারণ 5ই আগস্ট যুদ্ধ শেষ হয়ে গেছে। 5ই আগস্ট যে আপনি 4টার পরে পেটে বাচ্চা আছে মেয়েরে মারলেন পুলিশ হিসাবে, সেটার কি হবে? এই যে শত শত পুলিশ যে মরল, তাদের বাচ্চারা যে এতিম হলো, তাদের মা বাবারা যে সন্তান হারা হইলো, তাদের মা বাবার চোখের পানির কোনো দাম নাই, তাদের স্ত্রীর সাদা কাপড় বিধবার কাপড়ের কোনো দাম নাই। তাদের ব্যাপারে একটা কথা বললেন না কেন ইউনূস সাহেব? এই দেশটা শুধু কি আমাদের মানে যারা মারা গেছে তাদের, যারা শহীদ হয়েছে তাদের, আমার কোনো আপত্তি নাই, কিন্তু পুলিশও তো এদেশেরই মানুষ। তাদের ব্যাপারে একটা কথা বলেন না কেন, যে পুলিশ যদি অন্যায় করে থাকে তার বিচার হবে, আর বিনা দোষে যদি তাদেরকে কেউ হত্যা করে থাকে তাদেরও শাস্তি হবে, কথাটা কেন বললেন না? আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার প্রতিষ্ঠানকে ধন্যবাদ। যারা শুনছেন তাদেরকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। 1 নম্বর হলো, আর ভালো লাগে না এইসব প্রশ্নের উত্তর দিতেও ভালো লাগে না, প্রশ্ন শুনতেও আর ভালো লাগে না। দেশটা এই জায়গাতে কার পাপে, কার মহাপাপে এই জায়গাতে দেশটা চলে গেল তাও জানি না। একটা মিনিটের জন্য একটু অপশন নিতে পারি না, শান্তিতে একটা কথা বলতে পারি না, একটা গান শুনতে পারি না, একটা কবিতা আবৃত্তি করতে পারি না, 2 জন বন্ধু বান্ধব নিয়ে একটু হাসি ফুর্তি করতে পারি না, আড্ডা দিতে পারি না। এটা একটা দেশ হইতে পারে? এটা আমার মনে নেই, কতদিন আর বাঁচবো জানি না। কিছু রাজনৈতিক দল, এখানে আমার রাজনৈতিক দলও সেখানে আছে প্রধান হিসাবে, জাতীয়তাবাদী দল আছে, জামাত আছে, এইখানে অন্যান্য দলগুলো আছে। আমি সবার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, এটা একটা নিম্নমানের একটা কাগজ করা হয়েছে, নিম্নমান। আমি আবারও বলছি, নিম্ন রুচি এবং নিম্নমানের একটা ঘোষণা হয়েছে। ওই যে আমি বারবার বলছি, উনি আবার দেখলাম ওনার বক্তব্যের মধ্যে যিনি এটা লেখছেন বা যিনি এটা এই ঘোষণাটাকে যিনি সংগঠিত করছেন, ওনার ভাইস প্রেসিডেন্ট জনাব ডক্টর আলী রিয়াজ, তার প্রতি আমার ব্যক্তিগত কোনো ধরনের ঘৃণা বা কোনো ধরনের হিংসা নাই। কিন্তু আমি সবসময় একটা কথা বলছি, যে আলী রিয়াজের মতো মানুষ আইসা আমার দেশে একটা সংবিধান বা একটা ঘোষণা লেখা দিবে, এটার প্রয়োজন নাই, কারণ উনি আমার এই দেশের নাগরিক না। এবং আমি এটাও বলছি যে আলী রিয়াজের মতো, আমি ফজলুর রহমান, হতভাগা ফজলুর রহমানের 500 কর্মী আছে। আলী রিয়াজের মতো, আবারও বলছি, আলী রিয়াজের মতো এখনো জীবিত আমার 500 কর্মী আছে, যারা আলী রিয়াজের লেখাপড়া করাইতে পারবো। এবং অনেকে আছে যারা বাম হাত দিয়ে এরকম একটা ঘোষণাপত্র লিখে দিতে পারবো আধা ঘন্টার সময়ের মধ্যে। এরকম একটা ঘোষণাপত্র জনাব ইউনূস সাহেব করলেন, যে ঘোষণাপত্রের মধ্যে ইতিহাস নাই, যে ঘোষণাপত্রের মধ্যে সত্যের কোনো লেশ নাই, যে ঘোষণাপত্রের মধ্যে আমার জীবন যৌবন, আমার পূর্বপুরুষের জীবন, আমার পূর্বপুরুষের ইতিহাস, শিক্ষা, সংস্কৃতি
আমার পূর্বপুরুষের সংগ্রাম যুদ্ধের কোন ধরনের একটা উচ্চারণ পর্যন্ত নাই, সেই ধরনের একটা ঘোষণা পাঠ করলেন। আমরা কি এত নিকৃষ্ট ছোট জাতি? আমাদের ইতিহাসকে এত ছোট, আমাদের ইতিহাসকে এত দরিদ্র? সেই ইতিহাসের কোন নামই নাই। মুক্তিযুদ্ধের ব্যাপারে একটা কথা বললেন না। এটা তো একটা ঘোষণা, 1 বছর পরে তো একটা জাতীয় ঘোষণা দিলেন আপনি। পুলিশরা কি কুত্তা বসছে দেশে? পুলিশ মানুষ না? আমি এই কথাটা আজকে জিজ্ঞাসা করে রাখলাম, ঘোষণা এই কথাটা কেন আসলো না? যে কথাটা বলেছেন বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কে সম্পূর্ণ মিথ্যা কথা বলেছেন, ও সত্য বললাম না। বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের ইতিহাস এবং মুক্তিযুদ্ধের 72-এর সংবিধান 4টা স্তম্ভের উপরে দাঁড়িয়ে আছে। এই 4টা স্তম্ভ যারা স্বীকার করে না তারা রাজাকার, তারা রাজাকারের বাচ্চা। আমি খুব ক্লিয়ারলি বললাম, এই 4টা স্তম্ভকে স্বীকার করিয়া আরো 7টা নীতি বা স্তম্ভ লাগানো হোক, আমার কোনো আপত্তি নাই। কিন্তু এই 4টা স্তম্ভ, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ যারা বাদ দিতে চায় তারা রাজাকার এবং রাজাকারের বাচ্চা। এরা বাংলাদেশের মুক্তিযুদ্ধকে অস্বীকার করে। হ্যাঁ, আজকে ইউনূস সাহেব আপনার হাতে মিলিটারি আছে, আপনার হাতে পুলিশ আছে, শক্তি আছে, আপনার কাছে আন্তর্জাতিক ষড়যন্ত্রের ক্ষমতাধর ব্যক্তিরা আছে। আপনি 4টা স্তম্ভ বাদ দিতে পারেন আলী রিয়াজ সাহেবদেরকে দিয়া, কিন্তু মনে রাখেন একদিন কিন্তু আসবে, এর জন্য মৃত্যুর পরেও কিন্তু জবাবদিহি করতে হবে যে বাংলাদেশের স্বাধীনতার 30 লক্ষ লোকের রক্তেরা করে লেখা সংবিধানের 4টি স্তম্ভকে কেন অপমান করা হয়েছিল। আমি আজকে কিন্তু এই কথাটা বলে রাখলাম, এবং আমি আমার দলকে আমি বলবো, দলকে আমি অনুরোধ করব, দলের নেতৃত্বকে অনুরোধ করব, সংবিধানের ব্যাপারে দল অন্তত এই কথাটা ভাইবে। তাহলে আজকে ক্ষমতায় যাওয়া আর কালকে প্রধানমন্ত্রিত্ব করাটাই বড় কথা না। ইতিহাস কিন্তু একদিন কথা বলবে যে শুধু ক্ষমতার জন্য আমরা কোনো ত্রুটি করছিলাম কিনা, আমরা কোনো সাংঘাতিক আপোষ করছিলাম কিনা ইতিহাসের সঙ্গে। খুব খারাপ লাগছে এদেরকে বলে তোরা ঝগড়া ঠিকঠাক মতো করে ফেলবে, আর আমি পিছন থেকে বলবো এই ঝগড়া করিস না, ঝগড়া করিস না। কিন্তু কাজটা যেটা করা এটা তোরা করবে। ইউনূস সাহেব যদি সত্য মনে নির্বাচনের তারিখ দিয়ে থাকেন যে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে হবে, আপনাকে ঠিক করতে হবে, কারণ আপনি কিন্তু নোবেল লরিয়েট, আপনি কিন্তু খুব উঁচু মানের মানুষ। যা বলছেন তা পালন করার চেষ্টা করবেন দয়া করে। কে কইলো যে 7% ভোট পাইলে 14%-এর সিট দেওয়া লাগবো? এইসব লোকেরা যারা জীবনে, আমি তো বললাম জামাত বলেন আর এই মোল্লা মুন্সিরা বলেন, যারা ধর্মের নামে ব্যবসা করে রাজনীতি করে, এরা সবাই মিললেও 10% ভোট পাবেন। এটা তো আমি সবসময় বলতেছি কথাটা, কিন্তু এরা যে পাওয়ার দেখাইতেছে এখন, এটা অসহ্য। এরা বাংলাদেশ নিয়ে যে ষড়যন্ত্র করতেছে এটা অসহ্য। এদের কথা মানলে যদি ইলেকশনের ডেট পরিবর্তন করে তাহলে কিন্তু খুব বিপদ হবে দেশে। এই দেশে কিন্তু মুক্তিযোদ্ধারা পয়সা থাকবে না। ওই যত মানুষ দেখাইছে না, মোল্লা মুন্সিরা দেখ করে কয়েকদিন পরে পরে হাজারে হাজারে লাখে লাখে বের হয়, গ্রামে গ্রামে বের হবে হাজারে হাজার মুক্তিযোদ্ধার স্লোগান দিয়া, 71-এর স্লোগান দিয়া হাজার হাজার গ্রামে গঞ্জে বের হবে। কেউ বের হবে শেখ মুজিবের নাম লইয়া, কেউ বের হবে জিয়াউর রহমানের নাম লইয়া। এটা মনে রাখেন, আমি কাউকে ছোট বড় করতেছি না। কেউ এক স্লোগান দিয়ে বাইরব মুক্তিযুদ্ধের পক্ষে, কেউ আর এক স্লোগান দিয়ে বাইর হবে। ওই যেমন এখন বামপন্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্লোগান দিচ্ছে, হ্যাঁ, তোরে চিনি তুই যে হইলে পাকিস্তানি, এই শিবির তোরে চিনি তুই যে হলে পাকিস্তানি। আহা, কত সুন্দর স্লোগান! এটাই তো সত্য, এবং এটা প্রতিষ্ঠিত করে ছাড়বে দেশের মানুষ যে জামাত শিবিররা হলো পাকিস্তানের জন্ম। ওদের স্বপ্নে এখনো পাকিস্তান আছে, ওদের স্বপ্নে এখনো পাকিস্তান আদর্শে